আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় ৩৬ জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের। সীমান্ত জেলাগুলোতেও বিধিনিষেধেও থামছে না সংক্রমণ। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ ও করোনা দেশকে তছনছ করে দিচ্ছে, অভিযোগ ফখরুলের। জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস সত্য নয়, নতুন দরিদ্রের হিসাব মানেন না অর্থমন্ত্রী। চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ বাণিজ্য মন্ত্রীর। রাজধানীতে বৃষ্টিতে ভোগান্তি, জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে বললেন মেয়র তাপস। বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় চতুর্থ ঢাকা। গাঁজার তেল দিয়ে ব্রাউনি কেক বানাচ্ছে সংঘবদ্ধ চক্র। উচ্চবিত্তদের পার্টিতে ব্যবহৃত হচ্ছে এই মাদক। নেশার জগতে হারিয়ে যাচ্ছে ধনীর দুলাল দুলালিরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত। গত এক মাসে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২৫০০-এরও বেশি মানুষ, মারা গেছেন ৩৬ জন। তবে এটি করোনার আসল চিত্র নয় বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন টেস্ট বেশি হলে সংখ্যাটা আরও বাড়বে। তারা এও বলছেন শুধু লকডাউনে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, প্রয়োজন শনাক্তদের আলাদা আইসোলেশন। গত এক মাসে করোনায় সর্বোচ্চ ৪৪ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার। সেই সাথে বেড়েছে শনাক্তের হারও। একদিনের ব্যবধানে গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে গত একদিনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে শনাক্ত হয়েছেন ২৫৩৭ জন করোনা রোগী। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮,১৭,৮১৯ জন। গেল একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২,৯৪৯ জন। পরীক্ষার বিপরীতে ২৪ ঘন্টায় শনাক্তের হার ১২.৩৩, সুস্থতার হার ৯২.৬৩ ও মৃত্যুর হার ১.৫৮। জুনের ৪ তারিখ থেকে কিন্তু সেটি ১০%, তারপর দিন ১১% এবং গতকাল আমরা ১২%-এরও বেশি কিন্তু দেখেছি। কাজে আমাদের এই জায়গাটিতে এসে যাতে আমরা নিজেদের নিরাপদ রাখতে পারি এবং আমাদের পুরো দেশকে আমরা নিরাপদ রাখতে পারি। ইদানিং যেটা বেশি দেখা যাচ্ছে, এই নাম্বারটাই কিন্তু আসল নয়। আমাদের টেস্ট নাম্বার কম হওয়ার কারণে আমরা সঠিক চিত্রটা দেখতে পাচ্ছি। এইটা হওয়ার কারণটা মেইনলি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এবং এটা এরকম যেটা হয়েছে, এটা যেরকম সংক্রমণের এটা হারটা অনেক বেশি আগেরটার তুলনায়। সুতরাং এখন মনে করেন এটা যখন হচ্ছে একটা বাসার সবার মধ্যে হয়ে যাচ্ছে, সুতরাং এটা অতি সংক্রামক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করোনায় মৃত্যু ও শনাক্তের হার নতুন করে ভয় দেখাচ্ছে। আসলে আমরা যতই লকডাউন দেই, সংক্রমণ কিন্তু বন্ধ করা সম্ভব। সারা দেশব্যাপী যে এটা সংক্রমণ হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ সংক্রমণ বন্ধ করতে গেলে শুধু লকডাউন দিয়ে হবে। এটার সাথে টেস্ট আইসোলেশন করে যারা সংক্রমিত আছে ওদেরকে আলাদা করে, কিন্তু লকডাউনে রাখতে হবে এই জন্য যে হঠাৎ করে রোগী বেড়ে গিয়ে যেন হাসপাতালের ক্যাপাসিটিকে শেষ করে না দেয়। রোগী তো হবেই, কিন্তু এটা যেন আস্তে আস্তে হয়, সেই জন্য লকডাউনে রাখতে। জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশে আরও দুজনের শরীরে করোনার নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তাদের একজন ঢাকার, আরেকজন সিলেটের। করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত তথ্য ভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে ৫টি ধরন শনাক্ত হয়েছে। এগুলো হলো যুক্তরাজ্য, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার যুক্তরাজ্যের ধরনকে আলফা, ব্রাজিলের ধরনকে গামা, ভারতীয় ধরনকে ডেল্টা, দক্ষিণ আফ্রিকার ধরনকে বিটা এবং নাইজেরিয়ার ধরনকে ইটা বলে নামকরণ করেছেন। নতুন করে পাওয়া করোনার ইটা ধরনটির গবেষণায় এই দুই ব্যক্তির নমুনা বিশ্লেষণ করেছে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। গত বছরের ডিসেম্বরে করোনার এই ধরনটি প্রথম নাইজেরিয়ায় শনাক্ত হয়। এরপর তার যুক্তরাজ্য ও ফ্রান্স সহ অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে করোনার ইটা ধরন 60টি দেশে ছড়িয়েছে। বিজ্ঞানীরা বলছেন করোনার এই ধরনটির ঝুঁকি নিয়ে তারা গবেষণা করছেন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী, সাতক্ষীরায়, নাটোর ও নওগাঁয় চলছে লকডাউন। এদিকে মংলা পৌর এলাকায় 16 জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ হয়েছে। সংক্রমণ রোধে নাটোর সদর ও সিংড়া পৌরসভায় লকডাউন কার্যকরে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। সকাল থেকে শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরও লোকজন পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঢুকছে শহরে। বিপণী বিতানগুলো রয়েছে বন্ধ। এদিকে লকডাউনে কাজের খোঁজে বের হয়ে কাজ না পেয়ে হতাশ দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষগুলো। সকাল থেকে ঘুরে বেড়াতেছে কাজের সন্ধানে, কোনো কাজে পাইতেছি না। এতে আমাদের সংসার যে সদস্য সংখ্যা আছে আমরা সবাই খুব অসহায়ের মধ্যেই আছি। করোনা এসে অসুবিধা হচ্ছে, আমার গাড়ি টাড়ি চালাতে পারছি না। এই রোডে তুললে পরা পুলিশের হাওয়া ছেড়ে দিচ্ছে, টেনে নিয়ে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। আমাদের সাধারণ মানুষের জন্য একটা সমস্যা, সেটা হলো গাড়ি ভাড়া। আমাদের কাজ কাম থাকতে পারে, আমরা দেখা গেলো 3 কিলোমিটার ভিতর থেকে এসে শহরে সদাই করতে আসি। নোয়াখালী পৌরসভা সহ সদর উপজেলার 6টি ইউনিয়নে চলছে 7 দিনের লকডাউনের আজ 5ম দিন। এই বিধিনিষেধ 11 জুন রাত 12টা পর্যন্ত চলবে। সড়কে গণপরিবহন ছাড়া সিএনজি, অটোরিকশা সহ অন্যান্য যানবাহন চলছে, তবে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। সীমান্ত জেলায় সাতক্ষীরায় লকডাউনের 5ম দিনে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ঊর্ধ্বগতি হয়েছে। একদিনে 108 জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে এটি সংক্রমণের সর্বোচ্চ হার। এমন পরিস্থিতিতে প্রশাসন মোড়ে মোড়ে তল্লাশি চালালেও শহর ও গ্রামাঞ্চলে অবাধে মানুষ যাতায়াত করছে, মানছে না স্বাস্থ্যবিধি। নওগাঁয় স্থানীয় জেলা প্রশাসনের জারি করা 7 দিনের কঠোর লকডাউনের শেষ দিনে পুলিশের প্রতিরোধের মুখেও জেলা শহরে প্রচুর যানবাহন চলাচল করতে দেখা গেছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। ক্ষমতায় যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন বলেও মন্তব্য তার। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, টিআইবি তথ্য সংগ্রহ ও চুরির মধ্যে গুলিয়ে ফেলেছে। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখছে। অভিযোগ করেন, নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে রাজপথে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। সংবিধানসম্মতভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় যথাসময়ে নির্বাচন হবে। কাজে ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। ক্ষমতা যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছে। এদিকে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণে সরকার তৎপর। টিআইবির এমন মন্তব্যের সমালোচনা করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতেই সরকার তথ্য কমিশন গঠন করেছে। টিআইবি এই ক্ষেত্রে তথ্য সংগ্রহ এবং তথ্য চুরি দুইটি বিষয়কে ভুলিয়ে ফেলেছে। আমরা দেখেছি অতীতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার কথা যেটি বলে, আসলে তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো গবেষণা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি রিপোর্ট তৈরি করে, সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয়। করোনা টিকার জন্য সম্ভাব্য সব উৎসের সাথেই সরকার যোগাযোগ করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং টিআইবি এই ক্ষেত্রে তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দলের নেতারা লোক হাসানোর কথা বলছেন। আওয়ামী লীগ ও করোনা দেশকে তছনছ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য কয়েকজন নেতা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে সংবিধান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনে জিততে পারবে না জেনেই নির্বাচনী খেলায় মেতেছে আওয়ামী লীগ। স্বাধীনতার 50 বছর পরে এসেও ক্ষমতাসীনরা ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ করেন তিনি। এবং জানে যে নির্বাচন করে ওরা কোনোদিন জিততে পারবে না, সুতরাং নির্বাচন খেলা করবে, নির্বাচনের নাটক করবে, তামাশা করবে,
কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে ওরা নিজেদেরকে জয়ী ঘোষণা করবে, যেমন 2018-তে করেছে, যেমন 2014-তে করেছে। ওয়াহিদুল কাদের সাহেব আমাকে প্রিন্স বলছিল যে কালকে এই কথা বলেছে। আমি সাধারণত এগুলো কথা উত্তর দেই না। ওদের কথার কি উত্তর দেব? ওদের কথাতে তো আপনার ঘোড়াও হাসি। একদিকে আওয়ামী লীগ শত্রু, আরেকদিকে করোনা শত্রু, দুই দানব তছনছ করে দিচ্ছে সবকিছু, ফলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। কিন্তু এ থেকে জয় করতে হবে তো। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেন বিএনপি নেতারা। যেভাবে ওনাকে জেলে নিয়ে গিয়েছেন এবং আজকে ওনাকে যেভাবে ওনার চিকিৎসা থেকে বঞ্চিত করছেন, একজন নাগরিক, উনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা আমি বলছি না, আমার সংবিধানে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার অধিকার প্রত্যেকটি নাগরিককে দেওয়া আছে আমাদের সংবিধানে। তারা সেই সংবিধানও লঙ্ঘন করছেন সব দিক থেকে, শুধুমাত্র এই বেলায় তো নয়, ওরা তো সংবিধানে বিশ্বাসই করে না। অন্যদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ করেন ডক্টর আব্দুল মঈন খান। এই সরকার ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা করছে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা পাঠ্যপুস্তক তথা সমস্ত বাংলাদেশের সমস্ত ডকুমেন্ট থেকে সরিয়ে দেবার চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম উপাধি তারা সরিয়ে নেবার চেষ্টা করছে। আজকে শুধু এটুকু বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বীর উত্তম ছিলেন সেটা ইতিহাসের সত্য, সেই সত্যকে কারো কোনো সরিয়ে নেবার ক্ষমতা নাই। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। 2021-22 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 5.1%। বিশ্বব্যাংকের এমন পূর্বাভাসের সঙ্গে একমত নন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি বলেছেন, বিশ্বব্যাংকের পূর্বাভাস কখনো সত্য হয় না। অর্থমন্ত্রীর আশা 7.2% যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। করোনায় নতুন করে 2 থেকে 3 কোটি লোক দরিদ্র হয়েছে, বিভিন্ন এনজিওর পরিসংখ্যান অস্বীকার করেন অর্থমন্ত্রী। তিনি জানান, সরকারি জরিপকারী সংস্থা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের পরিসংখ্যান তিনি স্বীকার করবেন না। এবার বাজেটে দরিদ্র মানুষের জন্য বরাদ্দ নেই, বিভিন্ন প্রতিষ্ঠানে এমন অভিযোগও মানতে নারাজ অর্থমন্ত্রী। তিনি জানান, দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়নের সড়কে উঠতে চায় সরকার। এবারে বাজেটে কোনো তথ্য বিভ্রাট নেই বলেও দাবি করেন তিনি। বিশ্বব্যাংক যা বলে এ পর্যন্ত মিলেছে কিনা, এবং যদি +-5% 10% হয়, আমরা সেখানেও আমরা মিল খুঁজে পাই না। 21-22 সম্বন্ধে আমাদের যে প্রজেকশন যা আছে, আমরা সেটাই ইনশাআল্লাহ আমরা অ্যাটেন্ড করতে পারবো। এমনকি এখন চলমান যে বছরটি আছে, সেখানেও আমরা 6.1 বলেছি আমাদের প্রবৃদ্ধি হবে। আমরা মনে করি যে আমাদের যখন বছরের শেষের দিকে, আমাদের মে-জুন মাসে আমাদের যেভাবে আমাদের সামষ্টিক অর্থনীতির প্রতিটি গতিধারা যেভাবে পজিটিভলি টার্ন অ্যারাউন্ড করেছে, আমরা বিশ্বাস করি যে 6.1% অনেক উপরে আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চীনের সাথে বাংলাদেশে বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা বিরাজ করছে। বাণিজ্যে ভারসাম্য আনতে চীনা সরকারের দেয়া কোটা মুক্ত সুবিধা কাজে লাগাতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে চীন। আগামী 13 জুন উপহারের আরও 6 লাখ টিকা বাংলাদেশে আসছে বলেও জানান তিনি। গত 1.5 বছরে করোনা থেকে মুক্তি মেলেনি বিশ্বের, তাই করোনা থেকে বাঁচতে এখন টিকাকেই হাতিয়ার হিসেবে দেখছে বিশ্ব। তাই করোনার টিকা প্রাপ্তিতে দেশগুলো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এমনই বাস্তবতার মধ্যে বাংলাদেশ ও চীনের বাণিজ্য সম্পর্ক নিয়ে বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স ভার্চুয়াল আলোচনার আয়োজন করে। আলোচনায় যুক্ত হয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, শুরুর দিকে চীন যখন একাই করোনা মোকাবেলা করছিল, তখন বাংলাদেশের মানুষ ও সরকার চীনের পাশে ছিল। তাই চীনও এখন সহায়তা করতে চায়। 500,000 Sinovac vaccines gift from the Chinese government. Another 600,000 Sinopharm vaccines gifts are on the way, and hopefully it will be completed by I think on the 13th of this month, which is only a couple of days back later. এই সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,
চীনের সাথে বছরে প্রায় 1 লাখ কোটি টাকা বাণিজ্যের মাত্র 5,000 কোটি টাকা বাংলাদেশের। তাই রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কাজ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। The trade balance is highly in favor of China. Let me take this opportunity to thank the Chinese government for offering Bangladesh exports to China duty-free, quota-free access for 97% of Chinese tariff lines from 1st July 2020. As a result, 8,256 products originating from Bangladesh will enjoy duty-free, quota-free access to China. ব্যবসা সম্প্রসারণে চীনের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির উপর জোর দেন আলোচকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সামান্য বৃষ্টিতেই রাজধানীর অনেক সড়কে তৈরি হয় জলাবদ্ধতা। দেখে চিনার উপায় থাকে না এগুলো খাল নাকি সড়ক। রাজধানীর রাজারবাগ এলাকার সড়কে এই জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস বলেছেন, ভারী বর্ষণের পর যাতে 3 ঘন্টার মধ্যে সড়ক থেকে পানি সরে যায় সে বিষয়টি নিশ্চিতে কাজ করছে সিটি কর্পোরেশন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনের সড়ক এটি। বুধবারের মাত্র 15 মিনিটের বৃষ্টিতেই পানি থই থই। যে পানি সরে যাওয়ার কথা মাত্র 10 মিনিটে, সেই পানিতেই ঘন্টা 3 সাঁতার কাটছে যানবাহন। তৈরি হচ্ছে জট, বিকল হয়ে পড়ছে পরিবহন। অল্প বৃষ্টিতেই যদি পানি এতটা হইতে পারে তাহলে সারাদিনে বৃষ্টি হলে কতটা পানি হতে পারে? অনেক বেশি ভোগান্তি। এই যে পানি উঠলে রিক্সা দিয়ে চলাচল করলেও রিক্স হয়ে যায়, রিক্সা দিয়ে আমরা পড়ে যাই। রাস্তার সংস্কারও তো ভালো না। ডিসা তার লাইন কাটছে, আবার ইন্টারনেটের কেবলের জন্য আপনি লাইন কাটছেন, মাটির নিচ দিয়ে নিতে যাচ্ছেন। এই যে ড্রেনের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু পানিটা নেমে যেতে পারে। সড়ক থেকে পানি সরাতে ব্যস্ত সময় পার করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। রাজারবাগ পুলিশ স্টেশনের যতগুলো আউটলেট আছে সবগুলো আমাদের এই ড্রেনের মাধ্যমে দেওয়া। এখানে কম্বল, গামবোর্ড যা আছে, প্লাস্টিকের বোতল, হিউজ পরিমাণ প্লাস্টিকের বোতল, এগুলো একেবারে লাইনটা জ্যাম হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে রাজারবাগ এলাকায় কেন এত জলাবদ্ধতা? বুধবার বৃষ্টি শুরুর আগেই বিষয়টি সরেজমিন পরিদর্শনে আসেন দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস। বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সের বর্জ্য ড্রেনেজের স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাজারবাগ পুলিশ লাইনেই সবচেয়ে বেশি পানি জমেছে, কিন্তু আজকে যে আমরা যখন দেখলাম যে কারণটা কি, আমরা যখন সেই নর্দমাগুলো পরিষ্কার করার ব্যবস্থা নিলাম, আমরা দেখলাম যে পুলিশ লাইনের ভিতর থেকে প্রচুর পরিমাণের দৈনন্দিন বর্জ্য এসে সরাসরি নর্দমাগুলো বন্ধ করে দিচ্ছে। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না, সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত। আমরা পুলিশ লাইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়ে জানাবো যে তারা অবশ্যই এই বর্জ্যগুলো আমাদের সংগ্রহকারীর কাছে দিবে, তাহলে আমরা এই নালা নর্দমাতে এই বদ্ধ পরিবেশ থেকে আমরা মুক্ত হতে পারব। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশে বজ্র মেঘ তৈরি হওয়ায় আগামী 2-3 দিন সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের বসবাস অযোগ্য শহরগুলোর মধ্যে আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট EIU এর প্রকাশিত নতুন তালিকায় 140টি শহরের মধ্যে বসবাসের অযোগ্যতার হিসেবে 4র্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর সিরিয়ার দামেস্ক, এরপরে রয়েছে নাইজেরিয়ার লাগোস আর পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসেভি, তারপরেই ঢাকার অবস্থান। বসবাসের যোগ্যতার বিচারের সূচক হিসেবে শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামোগত অবস্থা বিবেচনায় আনা হয়। এর জন্য যে 100 নম্বর ঠিক করা হয় তার মধ্যে ঢাকা পেয়েছে মাত্র 33.5। নতুন জরিপ অনুসারে 2021 সালে বসবাস যোগ্য শহরের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের অকল্যান্ড, এরপরেই আছে জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। 2019 সালে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়। গাঁজা পাতার নির্যাস থেকে তৈরি তেল দিয়ে ব্রাউনি নামে কেক বানাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র, যা খেয়ে নেশার অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে ধনীর দুলাল দুলালিরা। ভয়ঙ্কর এই নেশা কেক বিক্রি হচ্ছে 5 থেকে 10 হাজার টাকায়। গোয়েন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে উচ্চবিত্তদের জন্মদিন কিংবা পার্টিতে ব্যবহৃত হচ্ছে মাদক,
আর সর্বনাশা মাদকের রমরমা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে পাকড়াও করেছে পুলিশ। অনেক দিন ধরেই উচ্চবিত্ত সমাজে মাদকটি ব্যবহৃত হলেও আটকের ঘটনা এটিই প্রথম। গাঁজার কেক, নেশাগ্রস্তরা যাকে আদর করে ডাকে ব্রাউনি। গাঁজার পাতাকে সিদ্ধ করে তৈরি করা হয় এক ধরনের তেল, আর সেই তেল দিয়ে সুকৌশলে বানানো হয় নেশার কেক ব্রাউনি। সাংকেতিক নাম ব্যবহার করে অনলাইনে চলছে এর কেনাবেচা, যার প্রধান ক্রেতা উচ্চবিত্তরা। সম্প্রতি আইস ও এলএসডি মাদকসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপরেই বেরিয়ে আসে গাঁজা তৈরি নতুন মাদকের তথ্য। রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো হয় অভিযান, উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ব্রাউনি, আটক করা হয় দুইজনকে, আর দুজনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উচ্চবিত্ত পরিবারের সন্তান। এবং যাদেরকে আমরা ধরেছি তারাও এরকম উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে। তো তাদের রান্নাঘরে চলে যাচ্ছে, তাদের রান্নাঘরে এটা তৈরি হচ্ছে। এটা অত্যন্ত দামি। আমি তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানলাম যে এক একটা ব্রাউনি তারা পক্ষান্তরে 5,000, 3,000 থেকে 5,000, 10,000 টাকাও বিক্রি হয়। ঢাকা মহানগরীতে যে পার্টি কালচার শুরু হয়েছে ইয়াং জেনারেশনের ভিতরে, এই পার্টি কালচারের ভিতরে এটা অত্যন্ত জনপ্রিয় একটা মাদক। গাঁজার তেল দিয়ে মাদকটি দেশেই তৈরি করা হয় জানিয়ে পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গ্রুপে সাংকেতিক নামে বিক্রি করা এই মাদকের মূল ক্রেতা ধনী পরিবারের তরুণ তরুণীরা। অনেকটা এলএসডির মতোই এটা পুরোপুরি আপনার হচ্ছে ইন্টারনেট নির্ভর। তাদের গ্রুপ আছে এবং গ্রুপগুলো হচ্ছে সব কভার্ড গ্রুপ। তাদের ভিতরে তাদের কমিউনিকেশন হয়। কমিউনিকেশন হওয়ার পর বিভিন্ন পার্টি বা বিভিন্ন যারা এটা আসক্ত তারা তাদের ওইভাবে তারা তো কেউ আছে এটাকে যারা তৈরি করে, আর কেউ আছে এটা কিনে। যারা কিনে তাদের ভিতরে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে, যে যোগাযোগটা সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক, উচ্চবিত্তের মাদক। কারণ এই মাদকটা সবাই নিতে পারবে না এবং বেশ লেখাপড়া জানা ছেলেমেয়েরাই এটা অভ্যস্ত। যদিও এখন আমরা মেয়ের ওরকম পাই নেই, তবে আমরা আশঙ্কা করছি মেয়েরাও থাকতে পারে। শুধু গাঁজার কেক নয়, অনলাইনে সুকৌশলে বিক্রি হচ্ছে আইস ও এলএসডির মতো ভয়ঙ্কর মাদক। গোয়েন্দারা বলছেন, এসব মাদককারীদের ধরতে অব্যাহত রয়েছে অভিযান। নজরদারিতে রাখা হয়েছে অনলাইন মাদক হোতাদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বৃহস্পতিবার সকালে প্রথম ধাপে 50টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2023 সালের মধ্যে 507টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। জেলা পর্যায়ের মসজিদে 1200 এবং উপজেলা পর্যায়ের মসজিদে 900 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবেন। মডেল মসজিদগুলোতে ইসলামী চর্চা বাড়ানোর পাশাপাশি ধর্মের নামে অপপ্রচার ও গুজব বন্ধে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের 3 তলা বিশিষ্ট এই আধুনিক দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের প্রতিটি ফ্লোরের আয়তন 2052 বর্গফুট। সুউচ্চ মিনার গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদটি ইসলামী স্থাপত্য শৈলীতে নির্মাণ করা। বড় দরজা ও জানালা দিয়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। নারী পুরুষের জন্য আলাদা সিঁড়ি, অজুখানা ও নামাজ আদায়ের ব্যবস্থাও রয়েছে। সারা বাংলাদেশে যত মসজিদগুলো আছে, বিশেষ করে আমাদের সাভারে যে মসজিদগুলো আছে, সবগুলো মসজিদ এখান থেকেই মূলত পরিচালিত হবে এবং বিভিন্ন ইসলামিক বিষয়গুলো মানুষের কাছে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। মানুষের কাছে ইসলামের যে মূল মেসেজ মানুষের কাছে যেন যথাযথভাবে পৌঁছাতে পারে, এক্ষেত্রে এই মডেল মসজিদগুলো অগ্রণী ভূমিকা পালন করবে। সাভারের এই মসজিদটির সাথে বিভিন্ন জেলা ও উপজেলায় বৃহস্পতিবার এমন নকশায় আরও 49টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে যে মসজিদগুলো হবে, এই প্রচার এবং প্রসারের মাধ্যমে আমাদের ইসলামকে আরও সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে আমরা আরও কিছু জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জেলা পর্যায়ে 4 তলায় 1200 এবং উপজেলা পর্যায়ে 3 তলায় 900 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে এসব মসজিদে। ইসলামের সঠিক জ্ঞান ও মূল্যবোধের প্রসারে কাজ করবে এই মসজিদগুলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের যে মহানুভবতা, মানবিক যে গুণাবলী, সেইগুলির যাতে চর্চা হয়, প্রচার হয়, সেই কারণেই এই মসজিদগুলি তিনি নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। এছাড়া মসজিদগুলোতে লাইব্রেরি, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, শিশুদের হেফজোখানা, গণশিক্ষা কেন্দ্র, মরদেহ গোসল, অটিজম কর্নারও রয়েছে। সারা দেশে 560টি মডেল মসজিদ স্থাপনের প্রথম পর্যায়ের 50টির কাজ এখন সম্পন্ন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 50টি মডেল মসজিদ ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করল যেন একটি নতুন যুগে। এই মসজিদগুলো ইসলামী মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রকুনুজ্জামান, বাংলা ভিশন, সাভার, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি নিয়ে গণস্বাক্ষর অভিযানে নামছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বুধবার এই কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে সুজনের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান তিনি বলেন, কমিশনের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতি তদন্তে রাষ্ট্রপতির কাছে ৪২ জন বিশিষ্ট নাগরিক চিঠি দিয়েছিলেন। রাষ্ট্রপতির পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যে কারণে এই দাবি নিয়ে জনগণের কাছে যেতে এই গণস্বাক্ষর অভিযান। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কমিশনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগ রয়েছে, এগুলো সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। একটু সময় লাগবে, তো অন্তত 1 মাস এটা থাকবে। আপনারা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, এখন পর্যন্ত হজের বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে যদি সৌদি আরব থেকে বার্তা আসে তাহলে হজের যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত হজের বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। পুরো বিশ্ব থেকে হজে যাওয়ার অনুমতি দিলে হয়তো কিছু সংখ্যক মানুষ হজে যেতে পারবে, তবে এ ধরনের কোনো আমন্ত্রণ এখনও পাওয়া যায়নি। তবে এসব সৌদির অভ্যন্তরীণ সুপারিশ, সাধারণভাবে হজে যাওয়ার সময় পেরিয়ে গেছে, তবে নতুন সিদ্ধান্ত জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উজানের ঢলে ফের তিস্তা নদীর পানি বেড়ে নদী সংলগ্ন ৩ জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তিস্তার পানি বেড়ে বিপদসীমা ছুঁই করছে এখন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে নদীতে পানি বাড়তে শুরু করে। বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি বয়ে যায়। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের চর ও নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। আরও পানি বাড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। করোনায় ৩৬ জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের। সীমান্ত জেলাগুলোতে বিধিনিষেধেও থামছে না সংক্রমণ। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ ও করোনা দেশকে তছনছ করে দিচ্ছে, অভিযোগ ফখরুলের। জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস সত্য নয়, নতুন দরিদ্রের হিসাব মানেন না অর্থমন্ত্রী। চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমানো তাগিদ বাণিজ্য মন্ত্রীর। রাজধানীতে বৃষ্টিতে ভোগান্তি, জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে বললেন মেয়র তাপস। বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় চতুর্থ ঢাকা। গাঁজার তেল দিয়ে ব্রাউনি কেক বানাচ্ছে সংঘবদ্ধ চক্র। উচ্চবিত্তদের পার্টিতে ব্যবহৃত হচ্ছে এই মাদক। নেশার জগতে হারিয়ে যাচ্ছে ধনী দুলালিরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।